নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্না জিতছে। আশা করছি আপনারা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30, কিন্তু আজকে আমার সকাল কটায় হয়েছে জানেন? 3:30। কেন বলুন তো? রাত্রে তো খাওয়া দাওয়ার পরে শুলাম, তারপরে প্রিয়ার সাথে গল্প করতে করতে বেশ ঘুমিয়ে পড়লাম। 3:30টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপরে আর কিছুতেই এপাশ ওপাশ সেপাশ চেষ্টা করেও আমি ঘুমাতে পারলাম না। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, যখন অনেকটা ক্লান্ত হয়ে যায় না, তখন অনেক সময় অঘরে ঘুম হয়, নয়তো একেবারেই ঘুম আসে না। কয়েকদিন ধরে বেশ টানা পড়েন যাচ্ছে। আমি পারাদ্বীপ থেকে যেদিন থেকে বেরিয়েছি সেদিন থেকে আজ অবধি একদিনও রেস্ট পেলাম না। কোথাও না কোথাও প্রত্যেক দিন ছুটতে হচ্ছে। তো সেই ক্লান্তিটা না মাঝে মাঝে কখনো দেখা দেয়। তো কালকে রাত্রে মনে হয় আমার সেটাই বেশি করে হচ্ছিল। তো যাই হোক, তারপর সেই 2-2.5 ঘন্টা জাগার পরে ভোরবেলার দিকে একটু চোখটা লেগে গেছিলো। তারপরে 1-2 ঘন্টা শুয়ে ফের উঠে পড়েছি। আর উঠতেই মেজদি 1 কাপ গরম গরম চা দিয়ে দিয়েছে। তবে আমার 1 কাপে পুষিয়ে যায়, কিন্তু আমার মেজদির কিন্তু 1 কাপে পোষায় না। সবসময় স্টিলের বড় 1 গ্লাস চা চাই। দিনে ওই 2-3 বার চা খায়, কিন্তু ওই স্টিলের গ্লাসের 1 গ্লাস চা চাই। আবার অন্য গ্লাসে খেয়েও মেজদির পোষায় না। তো তাও আবার চিনি ছাড়া, আর দুধ চা তো চাই। তো মেজদি 1 গ্লাস চা খেলো, আমি 1 কাপ চা খেলাম গরম গরম। তারপরে ফের আবার গল্প জুড়ে দিয়েছি। আর তারপরে আমি একটুখানি লুচি বেলতে বসেছি, মেজদি রান্না করলো। আর আমি স্নান সেরে এসে রেডি হয়ে নিলাম। রেডি হতেই মেজদি বললো খেয়ে নাও, কারণ আমরা আবার আজকেই বেরিয়ে পড়বো। এখান থেকে দিদির বাড়ি যাব, আর দিদির বাড়ির থেকে আবার সেই ভাইয়ের ওখানে। আর প্রিয়া আগেই খেয়ে নিয়েছে, আমি কিন্তু একদম স্নান সেরে নিলাম। তারপরে মেজদির গোপাল আছে, তো গোপালটাকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে নিজেও টিফিনটা সারলাম। আলুর চচ্চড়ি আর লুচি। গোপাল আমারও বাড়িতে আছে, তো এখন তো শ্রেয়াই পূজা দিচ্ছে। তো মেজদি যখন বললো গোপালকে উঠাতে, বেশ ভালো নিয়ে টিফিন সেরে রেডি হয়ে ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি। কালকে যখন এসেছিলাম গাছের ফুলগুলো সব মেজদি উঠিয়ে নিয়েছিল পূজার জন্য, তো দেখতে পাইনি। তো আজকে সকাল সকাল ছাদে কেমন ফুল ফুটেছে দেখতে আসলাম। কিন্তু মেজদি কিন্তু বললো যে আজকে খুব কম ফুল ফুটেছে, এর থেকেও বেশি পুরো ছাদ একদম জবা ফুলে লাল, হলুদ, সাদা, গেরুয়া হয়ে থাকে। তো যাই হোক, ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আর কি সুন্দর না বড় বড় ফুলগুলো। কি ভালো লাগলো না ছাদের ফুলগুলো, খুব সুন্দর বড় বড় হয়েছে। গাছে ফুল ফুললে একটু বড়ই হয়। আমি তো গাছের ফুল খুব কম দেখেছি। ওই পারাদ্বীপে বলতে গেলে কুড়ি তুলেই পূজা দিই, তো এখন তো আবার তুলি না। তো যাই হোক, আর এই যে ছোট ছোট পিঙ্ক কালারের ফুলগুলো ফুটেছে, এর নাম কিন্তু আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা ডালের মাথায় ফুল আছে, আর একদম ডিপ হয়ে মানে ডিপ কালারের ফুটে আছে। কালকে যখন ছাদে এসেছিলাম একদম রোদ্দুরে চুপসে গেছিলো, কিন্তু আজকে প্রত্যেকটা ফুল একদম সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, ছাদে এসে কিন্তু মনটা ভরে গেল। আর এই নাকচাপা গাছটার ফুল দেখতে না খুব ভালো লাগে। কেন বলুন তো? নাকচাপা গাছে দেখবেন যখন ফুল হয় একদম থোকা থোকা ফুল হয়। আজকে বিশেষ কিছু ফুল হয়নি, 1-2 ফুল হয়েছে, কিন্তু কুড়ি অনেক হয়ে আছে। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে খুব সুন্দর ফুল ফুটবে। আমার না একটা কথা মনে পড়ে, যে বছর মজুমদারের অপারেশনের জন্য এখানে এসেছিলাম, মানে 2020-র কথা বলছি, তখন তো শ্রেয়া আরও একটু ছোটো ছিল। ও কী করতো না, প্রত্যেক দিন পূজার ফুল উঠাতো। কিন্তু সেই দিন কী হয়েছে, নাকচাপার ডাল থেকে ফুল উঠাতে গিয়ে টুক করে একটা ডাল ভেঙে যায়, কারণ নাকচাপার ডাল না খুব নরম হয়। আর কি ভয়! পুরো ছাদ থেকে ধীরে ধীরে কাঁদতে কাঁদতে এসে আমাকে কানে কানে বলল, মা আমি না নাকচাপার ডাল ভেঙে ফেলেছি। মানে ও ভাবছিল জেঠি যদি বকে, কিন্তু ওর অবস্থা দেখে আমরা সবাই খুব হাসছিলাম। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের ঘরটা, আমাদের বাড়িটা যত ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল, আমার মনটাও না তত খারাপ হচ্ছিল। বারবার পিছন দিকে ফিরে দেখছিলাম। মেজদি বাইরে দাঁড়িয়েছিল, মেজদা তো এখনও আসেনি, সেই পুরুলিয়াতেই আছে।
বাড়ি আছে বলতে শুধুই মেজদি আছে। প্রিয়ারও মনটা অনেকটাই খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমরা বাইরে থাকি তো, তাই আমাদের এগুলো সবসময় মেনে নিতে হয়। যখনই আসি মন খারাপ হয়, আবার পারাদ্বীপে গেলে ঠিক হয়ে যায়, আবার পারাদ্বীপ থেকে যখন এখানে আসি মন খারাপ হয়। মোটামুটি এই সিলসিলায় চলতে থাকে। হ্যাঁ, আপন মানুষদের কাছ থেকে দূরে সরে গেলে তো মনটা খারাপ হবেই। শুধু মনে মনে ভাবি কী জানেন তো, যে কবে চাকরিটা শেষ হবে আর নিজের দেশে মানে নিজের রাজ্যে কখন ফিরে আসবো, সবার সাথে কখন টাইম কাটাবো, এটা কিন্তু সবসময় ভাবতে থাকি। তো দেখা যাক কি হয়। আর কালকে দেখালাম না ছাদে কত পুঁইশাক হয়েছে, মেজদি অনেকটা পুঁইশাক উঠিয়ে দিয়েছে, বলল যে বাড়িতে নিয়ে যাও দিদিকে আর মাকে দিয়ে দেবে। আর মেজদি জানে এখন তো আমি বাড়ি যাব না, মানে পারাদ্বীপ যাব না সরাসরি, তাই আমাকে আর দিল না, বলল তুমি যখন এখান থেকে যাবে সেই সময় নিয়ে যেও। তো পুঁইশাকটা নিয়ে চলে এসেছি আর দিদির বাড়ি পৌঁছেই গেছি। দিদির বাড়ি আসতেই দিদি বেশ এক বাটি আম কেটে দিল। কালকে রাত্রে জামাইবাবু এনেছিল, কিন্তু আমরা ছিলাম না, তাই আসতেই আম কেটে দিল, আমরা খেলাম, বেশ ভালো লাগলো। এখন তো অন্য আম পাওয়া যায় না, ল্যাংড়া আম ছিল ওটা, তো আমগুলো বেশ মিষ্টি ছিল। আর আমি মেলা থেকে কি কিনেছিলাম আর আমি যে স্টেশন বাজারে গেছিলাম সেখান থেকেও কি কিনেছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তা চলুন আজকে শেয়ার করে দিই। এই যে পর্দা পিঙ্ক কালারের, এখানে আছে একটা দরজার পর্দা, দুটো জানলার পর্দা। আর আমি না এক এক ঘরের পর্দা এক এক রকম নিয়েছি কালার অনুযায়ী। ওটা হচ্ছে পিঙ্ক কালারের পর্দাটা হচ্ছে বাইরের রুমের জন্য নিয়েছি, আর বেডরুমের জন্য নিয়েছি এই সোনালি কালারের পর্দাটা। এটা এখানে 3টে দরজা আর একটা জানলার পর্দা আছে। আর এটা দেখুন, এটা হচ্ছে মেরুন কালারের পর্দা, তবে এটা কিন্তু ভেলভেটের পর্দা। ওগুলো এমনি কাপড়ে নিয়েছি, এটা ভেলভেট কাপড়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু খুব উজ্জ্বল ছিল। তো এটা অন্য আরেকটা ঘরে নিয়েছি, ওখানে একটা দরজার আর দুটো জানলার পর্দা আছে। আর এই যে এটাও নিয়েছি একটা রুমের জন্য। এই কালারটা একটু উজ্জ্বল নিলাম কেন জানেন, আমি যে ঘরের জন্য নিয়েছি সেই ঘরের রঙটা না একটু চাপা হয়ে গেছে, মানে একটুখানি উজ্জ্বলটা কম আছে, উজ্জ্বলতাটা, তো ওর জন্য একটুখানি বেশ ব্রাইট কালারের নিলাম। তো এখানেও একটা দরজার আর দুটো জানলার পর্দা আছে। আর এটা এই যে কালো ব্রেসলেটটা, এর পাশে ছোট্ট একটা প্রজাপতি আছে, এটা নিয়েছি শ্রেয়ার জন্য। আর এই ক্লিপটাও শ্রেয়ার জন্য নিয়েছি, ও না প্রজাপতি জাতীয় জিনিস পরতে খুবই ভালোবাসে। আর এই দুটো চিরুনি, এই চিরুনি দুটো মা নিয়েছে, আমি নিইনি, মায়ের জন্য নেওয়া হয়েছে মেলার থেকে। আর এখানে সিলিকনের ব্রাশটা নিয়েছি, কিন্তু প্রিয়া দেখাতে দিল না, নিয়ে নিল হাত থেকে, মানে ও বুঝতে পারেনি, তো আমি আবার চেয়ে নিলাম যে সিলিকনের ব্রাশটা, এটা কিন্তু নিয়েছি, আমার বাড়িতে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর তেল মানে ব্রাশ করার জন্য খুব কাজে লাগে এগুলো, তো একটা নিয়েছি। আর এরকম 3টে প্লেট, এই 3টে প্লেট মায়ের জন্য নিলাম। মায়ের না অনেক সময় ছোট ছোট গামলা আছে যেটা তরকারি ঢাকতে অসুবিধা হয়, তো ছোটো মানে সাইজের 3টে প্লেট নিয়েছি। আর এই দুটো কাপ নিয়েছি, কাচের কাপের প্রতি না আমার ইন্টারেস্ট বরাবরই, আমি অনেকবার কাপ কিনেছি, আর গরম চা ঢালতেই মাঝে মাঝে এগুলো ফেটে যায়, তবুও কেন জানি না বারবার কিনতে থাকি। তো অনেক কাচের জিনিস দেখলাম, দিদি বলছিল দুটো নিয়ে যায়, আমি জানি না বাড়ি অবধি নিয়ে যেতে পারবো কি না, তো তবুও দুটো কাচের কাপ নিয়ে নিলাম। 40 টাকা করে নিয়েছিল কাপগুলো। আর এটা জল খাওয়ার জন্য পিয়া নিল, এটা 100 টাকা নিয়েছে। এটা পিয়ার নিয়েছে, পিয়ার পছন্দ হয়েছে বলে পিয়া নিয়ে নিল। আমি বললাম ঠিক আছে নাও, যদি এই অজুহাতে জলটাও একটু বেশি খেতে পারে। তো আর এটা কিন্তু আমি যে বাড়িতে গেছিলাম, আমার বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি, সেখানে যে আমি বিরিয়ানি কেনার জন্য যে স্টেশন বাজারে গেছিলাম, সেই স্টেশন বাজার থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। বেশ ছোটোখাটো, দেখতে বেশ ভালো লাগলো। আর মা বলছিল ভাই তো কাজে যায়, তো ভাইয়ের একটা টিফিনের ব্যাগ দরকার ছিল, যেটা নষ্ট হয়ে গেছে, তো মেলায় পাইনি, তো আমি মার্কেটে যেতে মানে আমাদের বাজারে যেতে দেখতে পেয়ে নিয়ে নিলাম। আর এই যে সোফার কভারগুলো, এগুলো নিয়েছি, এগুলো একটুখানি অন্য কালারের নিলাম, যখন বাড়ি গিয়ে এইগুলো সোফাতে লাগাবো তখন বুঝতে পারবেন। এটা এর ভিতরে একটা দুটো সিঙ্গেল সিটার সোফার কভার আছে, আর একটা মানে ট্রিপল সিটার যে সোফার কভার সেগুলো আছে। আর এই যে কড়াইটা, এটা মা নিয়েছে, মা হাতলওয়ালা কড়াই নিয়েছে, তার সাথে একটা ঢাকনা নিয়েছে, কারণ মায়ের কড়াইটা না একটা কড়াই নষ্ট হয়ে গেছে, আর একটা কড়াই অনেক বড় সাইজের, যেটা মা টানতে পারে না ঠিক মতো। আর মা হাতলওয়ালা নিল কেন, মা সাঁড়াশি দিয়ে না কড়াইটা ঠিক মতো ধরতে পারে না, তাই হাতলওয়ালা কড়াই নিয়েছে। আর মা নিচ্ছে দেখে আমিও বলেছিলাম একটা কড়াই নেব, কারণ আমি পারাদ্বীপ থেকে কড়াই নিয়েছিলাম না, তখন ঠিক সাইজের পাইনি, তাই আমিও হাতল ছাড়া এই কড়াইটা নিলাম। বেশ সাইজের হয়েছে, আমার বাড়ি যেটা ছিল সেটা একটু ছোট সাইজের ছিল, এটা একটু বড়,
মানে একটু 2-1 জন বেশি মানুষ হলে কোনো অসুবিধা হবে না। আমার কাছে হয় ছোট কড়াই আছে না খুব বড় কড়াই আছে। তো যাই হোক ঢাকনাটা কিন্তু মা মানে আমি নেব না, নিয়ে ফেলেছে, তো ওটা ফেরত দিয়ে দেবো। আর এই পিয়া না এই কানেরটা নিয়েছে, এটা পিয়ার মাসি পিয়াকে কিনে দিয়েছে, তো ওর পছন্দ হয়েছিল নিয়েছে। তো এটাই হচ্ছে আমার মার্কেট। আজকে আমি মানে আমার শ্বশুরবাড়ি গিয়ে যতটুকানি কিনেছি আর মেলার থেকে যতটুকানি কিনেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন বসে না সবাই মিলে গল্প হচ্ছে যে কে কী করবে, কোথায় যাবে, আর আমরা গেছিলাম সেখানে কি হলো, বাড়িতে কি খাওয়া দাওয়া হয়েছিল, সেই সব নিয়ে গল্প হচ্ছে। আর ইনি যে এসে কৃষ্ণকলি এসে আমার কোলেই বসে পড়েছে। আমি সেই কিছুতেই পা সোজা করতে পারছি না, উঠতে পারছি না। আমি যত সরে সরে যাচ্ছি কৃষ্ণকলির ততই সরে সরে আমার কোলের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি নিয়ে ওইভাবে বসে আছি কৃষ্ণকলিকে। আম খেলাম, এসে অনেক কিছু খেয়ে নিলাম, তবুও কেন জানি না মনটা কেমন জিলাপি জিলাপি করছিল। দিদিকে বললাম যে দিদি জিলাপি আছে? বললো না রে, হচ্ছে জিলাপি নেই, বাদাম আছে, খাবি? আমি বললাম একটুখানি ভাবনা চিন্তা করে বললাম যে ঠিক আছে নিয়ে। ভাবনা চিন্তা কেন করলাম জানেন তো, মানে সাথে মা আছে না, তো এখন নিজের মর্জি মতো কিছু করতে পারবো না। এইবার যদি দুপুরবেলা খাওয়ার সময় বাদাম খেতে বসি তাহলে মা এক্ষুনি বকবে। তো ভাবনা চিন্তা করে বললাম মা এখন ও ঘরে আছে, নিয়ে আয় একটুখানি। তো খেতে বসেছি আর তখনই মা চলে এসেছিলো জানেন তো, এসে তো একটুখানি বকলো, এই দুপুরে খাবার খাবি, আবার বাদাম নিয়ে বসেছি, হজমের অসুবিধা হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখুন আজকে যে রান্না হয়েছিল, এখানে হয়েছিল লাউ শুক্তো, এখানে একটা আলু কলা দিয়ে একটা সবজি হয়েছিল একদম শুকনো শুকনো করে, আর তার সাথে কিন্তু এখানে আছে কুমড়োর খোসা আর আলু ভাজা, আর মাছ ভাজা আছে। মাছ ভাজাটা আমার জন্য আর দিদির জন্য। ও সবসময় জানে কাতলা মাছটা আমি ঝোলে খুব একটা পছন্দ করি না। তো আর এখানে আছে দেখুন বেগুন আলু দিয়ে কাতলা মাছ, আর এদিকে আছে ওই যে চচ্চড়ি আছে মাছের মাথা দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো পুঁইশাকগুলো এনেছি, তখন বলছিলাম যে পুঁইশাকটা ওই যে প্লাস্টিকে কিন্তু এখনও পুঁইশাকগুলো দেখা যাচ্ছে, তাই বললাম পুঁইশাকটা একটুখানি আগে আনলে হয়তো চচ্চড়িটা আরও একটু জমে যেত। বললো হ্যাঁ ঠিক বলেছিলি, একটু আগে যদি আনা যেত। তো এখন জামাইবাবু খেতে বসেছে আর দিদির শাশুড়ি মাও খেতে বসেছে। আমরা এখন খেতে বসিনি, ওনাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। আর সারাক্ষণ না আমি হয়তো বিড়াল দেখিয়ে বেড়াচ্ছি, এটা হয়তো আপনারা ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি এদের ছাড়া না মানে দিনই কাটে না। ওরা না এমনভাবে থাকে কি আর বলবো, আপনি যদি ওদের দিকে নাও তাকান না, তো ওরা এমনভাবে কোলের ভিতরে চলে আসবে, আপনার পায়ে পায়ে জড়াবে, সারাক্ষণ পাশে পাশে ঘুরতে থাকবে যে আপনি ওদেরকে ইগনোর করে থাকতেই পারবেন না। ওদের কাছে আপনাকে যেতেই হবে, আপনি যতই না ভালোবাসেন। এতে একটুখানি 5 মিনিট রেস্ট নিয়ে জামাইবাবু তৈরি হয়ে নিয়েছে। জামাইবাবু যাবে মানে ভাইয়ের ওখানে যাবে, তো জামাইবাবু স্কুটিতে যাবে, তো আগের থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন রেস্ট নিতে পারলাম না, জামাইবাবু এদিকে বেরিয়ে যাচ্ছে। তো বললাম ঠিক আছে তুমি যাও, আমরা পরে আসছি, কারণ আমরা তো টোটো অটোই যাব। তো জামাইবাবু বেরিয়ে গেল, আর তারপরে কিন্তু না একটুখানি শুয়ে পড়েছিলাম। আর রাত্রে যেহেতু ঘুম হয়নি, তো তার জন্য না এত অঘরে ঘুম আসছিল যে মা বারবার এসে ডেকে যাচ্ছি যে চল রে 4টে বাজে 5টে বাজে এরকম বলছে আর ডেকে যাচ্ছি। কিন্তু আমি না কিছুতেই চোখটা জানেন তো তাকাতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল আমার। মনে হচ্ছিলো আরও 5 মিনিট। মাকে বলছি মা এই যে উঠছি 5 মিনিট, মা এই যে উঠছি, কিন্তু মা সমান বলেই যাচ্ছে দেখ যেতে হলে তাড়াতাড়ি চল, মেঘ করছে, বৃষ্টি আসবে, এরকম তো বলেই যাচ্ছে, আর আমি আমার মতো শুধু টেলেই যাচ্ছি। কিন্তু লাস্টে কি করব, একদম টলতে টলতে উঠে পড়লাম। একদম ভালো লাগছিল না, রাত্রে যেহেতু ঘুম হয়নি। আর আরও কি জানেন তো, অতটা কষ্ট হতো না যদি না ঘুমিয়ে পড়তাম। যেমন সবাই মিলে গল্প করছিলাম, বসে বসে গল্প করতাম, কিংবা একটুখানি মোবাইলে গান শুনছিলাম, সেটাও যদি করতাম। কিন্তু ওই যে চোখ বন্ধ করে ফেলেছি, আর তারপরে আর কিছুতেই আমার চোখ খুলতে চাইছিল না। সারা রাত জাগার পরে কি আর চোখ খোলে বলুন? তবু কি করব, সেই তো বেরোতেই হবে।
আর এদিকে আমার কাজ ছিল, কারণ যে মিটারের জন্য যেগুলো জমা দিয়েছিলাম না, ওখানে কিছু একটু ভুল হয়ে গেছে, তো সেই নিয়ে একটা কাজ আছে। তো যাই হোক, ভাই ওদিকে দেখছে, কিন্তু কতটা কী হবে জানি না। তো তার জন্য মনটাও ছটফট করছিল। আর পরশুদিন প্রিয়ারও কলেজ শুরু হবে, তাই ভাবলাম আর লেট না করে বেরিয়ে যাই। প্রিয়ারও রেস্টের প্রয়োজন পড়বে, কারণ ও তো এত ছুটাছুটি কখনো করে না, সব সময় একটা বন্দি জীবনের মধ্যে কাটিয়ে এসেছে। 1 থেকে প্রায় 12 অবধি তো ওই এক টাউনশিপের মধ্যে একদম স্কুল হচ্ছে 5 মিনিটের স্কুল, আর 12 নয় 10 অবধি। আর 11-12-এ পড়েছে, তখনও সেই ঘর থেকে খেয়ে বাসে করে যেত 15 মিনিট, আবার সেই বাসে করে ফিরে আসতো। আর তারপরে গ্রাজুয়েশন করেছে, সেও তো হোস্টেলে থেকে করেছে। তো এই যে রাস্তাঘাটের জার্নি, এটা তো ওর পক্ষে একটুখানি কষ্টদায়ক। তাই ভাবছি একটু আগে আগে এসে একটা দিন যদি ও রেস্ট পায়, তাহলে ওর জন্য খুব ভালো হবে। আর ওদিকে তো মানে ছোটোটা মানে শ্রেয়া খুব ছটফট করছে। যখন আসছিলাম তখন তো আমাকে খুব বুঝিয়েছিল, মা যাও, কোনো অসুবিধা হবে না, কিছু হবে না। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত ফোন করলেই বলছে, মামি কবে আসবে বাড়ি? আমি বললাম কেন? বলছে না তুমি আসো, ভালো লাগছে না। আর মজুমদার না ফোন করলেই বলছে যে দেখো না আমার ফার্স্ট ডিউটি, আমি কেমন করে কি করব জানি না। তো আমি বললাম ঠিক আছে, কি আর করা যাবে বলো, আমি তো এদিকে আছি, তাহলে টিকিট কেটে আমি চলে আসি। কিন্তু তখন বলছে যে না ঠিক আছে, আসতে হবে না, আগে কাজগুলো মিটাও তারপরে আসো। তো সব দিক থেকে এইগুলো শুনছি না, আমারও খারাপ লাগছে যে মজুমদারের শরীর খারাপ, তবুও তাকে রান্নাবান্না করতে হচ্ছে। তারপরে শ্রেয়াও আসছে, তারও একটা টেনশান থাকে। তো যাই হোক, কিছু করার নেই, কী করবো বলুন, এদিকের কাজগুলোও তো করতে হবে। তো যেহেতু ও আসতে পারবে না, আমাকেই করতে হয়। তো শরীরটা এখানে পড়ে থাকলে কি হবে, মনটা আমার সবসময় ওখানে পড়ে থাকে। আর সবসময় ফোন করে ওদের খোঁজ খবর নিচ্ছি, ওরা কেমন থাকছে, কি করছে, কেমনভাবে দিন চলছে। আর যত এইসবগুলো শুনছি না, মনটা যেন আরোই চঞ্চল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চাইছি যত তাড়াতাড়ি কাজটা মেটে তত তাড়াতাড়ি হলেই ভালো। এখানে যে কাজগুলো হাতে নিয়ে এসেছিলাম সেগুলো কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। আর চাইছি প্রিয়া অন্তত আমি থাকতে থাকতে 1-2 দিন কলেজে যাতায়াত শুরু করুক, তারপরে গেলে মনটা তবু একটুখানি ভালো লাগবে। তো ওর 7 তারিখ থেকে কলেজ শুরু, তো 1-2 দিন যাক, তারপরে আমি বাড়ির দিকে রওনা দেব। দু 3 দিন তো ঘরে ছিলাম না, ভাই একা ছিল। ও তো আর বাজার করেনি। যেদিন যাওয়া হয়েছিল সেদিন মা একদম সারা দিনের মতো রান্না করে রেখে গেছিলো, আর তারপরে তো ও এধার ওধার করে খেয়েছে আর একদিন। তারপরে ঘরে কি আছে না আছে সে জানা নেই, তাই একদম ঢোকার সময় না একটু লঙ্কা, আলু এগুলো সব কিনে নিয়ে যাচ্ছিলাম। আর আমরা এসেছি না, ভাইকে ফোন করা হয়নি। এবার ভাই ফোন করে জিজ্ঞাসা করছিল, কিরে তোরা আজকে আসছিস? আমি বললাম হ্যাঁ, আমি তো এসে গেছি। বললো এই দেখ, তোদেরকে আসার আগে বলতে হয় না, কারণ কোনো কিছু বাজার ঘাট করা নেই। আমি বললাম ঠিক আছে, আজকে আলু সিদ্ধ, ডাল, ডিমের অমলেটই খাওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। বাড়ি এসে একটুখানি টুকটাক কাজ করা হলো, তারপরে মা রান্নাঘরে চলে গেল। আর সন্ধ্যেবেলা একটুখানি চা বিস্কুট খেলাম, বিশেষ কিছু খেলাম না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। পরপর উঠে এতটাই জার্নি হয়ে যাচ্ছে। তো মাকে বললাম শুধু একটুখানি বিস্কুট আর চা দাও, ওটাই খাবো। জামাইবাবুও চা বিস্কুট খেলো। আর তারপরে কিন্তু চলে আসা হলো আমার ফ্ল্যাটে। যদিও আমার ফুলকি দেখে আসার ইচ্ছা ছিল, মানে ফুলকি সিরিয়ালটা, ওটাকে আমি খুব ভালোবাসি সিরিয়ালটাকে, কিন্তু দেখতে পেলাম না। প্রিয়া আর জামাইবাবু আগেই চলে এসেছিলো ফ্ল্যাটে। তো ভাবলাম ওরা একা একা কী করছে, তো আমিও চলে আসলাম। আসলে নতুন পর্দায় ঘরটা কেমন করে সেজে উঠেছে সেটা দেখার লোভ তো আছেই। আর তার উপরে ওরা দুজন একটুখানি কষ্ট হচ্ছিল পড়াতে, কারণ আজকে সারাদিন জার্নি করে এসেছে, এখন আবার এই কাজে চলে এসছে, তো আমিও সাথে চলে আসলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকে এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে।